আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। পূর্ণাঙ্গ রায় প্রস্তুত না হওয়ায় আজ ঘোষণা হচ্ছে না গণঅভ্যুত্থানের রাজধানীর চানখারপুলের 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার পরবর্তী তারিখ 26 জানুয়ারি। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ রায় ঘোষণার কথা ছিল, যা বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে বলে জানানো হয়েছিল। পরে এই ট্রাইব্যুনালে রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলার যুক্তি তর্ক উপস্থাপন পর্বে যুক্তি তুলে ধরবে আসামি পক্ষ। এছাড়াও এই ট্রাইব্যুনালে গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় সূচনা বক্তব্য যুক্তি তর্ক উপস্থাপন শুরু হবে আজ। এ বিষয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন জিএম মাহমুদ। মাহমুদ, রায়ের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? কেন স্থগিত হলো, পাশাপাশি অন্য মামলার কার্যক্রমের বিষয়ে বিস্তারিত জানাবেন। সিনথিয়া, দীর্ঘ 6 মাসের বিচারিক কার্যক্রম শেষে কিন্তু গত 24 ডিসেম্বর আজকের এই দিনটি ধার্য করেছিল রায়ের জন্য, এবং আমরা দেখেছিলাম সকাল থেকেই কিন্তু সব ধরনের প্রস্তুতি সম্পন্ন ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি ছিল, বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে এই জন্য তারাও এসেছিল এবং তাদের সব ধরনের সেট আপ সম্পন্ন ছিল। কিন্তু পরবর্তীতে প্রসিকিউশন থেকে জানানো হলো যে রায়ের পূর্ণাঙ্গ কপি অর্থাৎ পূর্ণাঙ্গ রায় প্রস্তুত না হয় তারা আজকে আসলে রায় ঘোষণা করতে পারবেন না এবং পরবর্তীতে 26 জানুয়ারি এই রায় ঘোষণা করবে এমনটি জানিয়েছে। তবে তারা আসলে যে তথ্যটি জানিয়েছে যে রায় আসলে প্রস্তুত হয়নি, অর্থাৎ রায়ের যে কিছু কার্যক্রম থাকে এবং এটি প্রস্তুত না হয় তারা আজকে ঘোষণা করতে পারছে না এবং তারা এই জন্য হয়তো একটু কাছাকাছি টাইম দিয়েছে, বলেছে যে আমাদের আর মোটামুটি সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ হয়েছে, কিছুটা বাকি রয়েছে, এই জন্য হয়তো কাছাকাছি টাইম দিয়েছে এবং আগামী 26 জানুয়ারি এ মামলার রায় ঘোষণা করা হবে। এখন কিন্তু এই ট্রাইব্যুনাল 1-এ জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরায় ওখানে যে 28 জনকে হত্যা করা হয় সেই হত্যা মামলায় 2 সেনা কর্মকর্তা বা আসামি রয়েছেন। তো এই মামলার কার্যক্রম শুরু হয়েছে, এখন প্রসিকিউশনের পক্ষ থেকে সূচনা বক্তব্য উপস্থাপন করছেন। এছাড়াও ট্রাইব্যুনাল 2-এও কিন্তু একটি মামলার বিচার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, সেটি আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলার এখানে যুক্তিতর্ক উপস্থাপন করছেন আসামি পক্ষ। এরপরে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলারও বিচারিক কার্যক্রম কিন্তু এই ট্রাইব্যুনালে হবে এমনটি জানিয়েছেন। তো আমরা এখানে সকাল থেকেই আমরা উপস্থিত ছিলাম, এখানে আরও অনেক সাংবাদিকরাই আসলে উপস্থিত ছিল। তো রায় ঘোষণা যেহেতু হলো না, সেহেতু তো পরবর্তী মামলাগুলোর দিকেই আসলে সবার ফোকাস রয়েছে। আমরা আশা করি পরবর্তী সংবাদে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাকে জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ তথ্য। সিনথিয়া, ধন্যবাদ। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রম বিষয়ে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আজ বৈঠকে বসবেন নির্বাচন কমিশন। এতে পোস্টাল ভোটিং পদ্ধতি, নিবন্ধন ও ভোট প্রদানের সার্বিক প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা হবে। এদিকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। এদিনই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী চূড়ান্ত হয়ে যাবে, আর আগামীকাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে ইসি। আধুনিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী বদ্ধপরিকর উল্লেখ করে দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সব নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করবে জামায়াত ইসলামী। সকালে রাজধানীর একটি হোটেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত ইসলামীর পলিসি সামিট 2026 শীর্ষক অনুষ্ঠানের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী এই সামিটে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, কর্মসংস্থান ও সামাজিক ন্যায় বিচার সহ গুরুত্বপূর্ণ খাতগুলো নিয়ে পৃথক অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে মানবিক, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা উপস্থাপন করবে দলটি। সামিটে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের শীর্ষ নেতা, বিশিষ্ট ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষাবিদ ও জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিরা অংশ নিয়েছেন। Some of those challenges today
আমরা কিছু চ্যালেঞ্জ চিহ্নিত করেছি। বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে আমরা কাজ করব, যার মাধ্যমে নতুন শক্তিশালী বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। এজন্য সবাইকে পাশে চাই বাংলাদেশ জামায়াতে ইসলামী। In all of this, we want the new Bangladesh to be a strong, reliable, and trustworthy partner in our region and globally. নিখোঁজের ৮ ঘণ্টা পর ঝালকাঠি শহরের নতুন চর এলাকায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নীলুফা বেগম। তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে নীলুফা বেগম নতুন চর এলাকা থেকে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। ভোরে সুগন্ধা নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে নীলুফার সঙ্গে থাকা স্বর্ণালংকার খোয়া গেছে বলে দাবি পরিবারের। শহীদ আসাদ দিবস উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বক্তারা বলেন, ৬৯ ও ৭১-এর চেতনা এখনো বাস্তবায়ন হয়নি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার নামে স্বৈরাচারী কায়দা প্রতিষ্ঠিত হচ্ছে। সাম্প্রদায়িক হামলা সহ দেশে খুন, চাঁদাবাজি চলছে। শহীদ আসাদের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। ১৯৬৯ সালের আজকের এই দিনে পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খানের শাসনামলের বিরুদ্ধে ছাত্র সমাজের ১১ দফা দাবিতে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের নেতা আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। যে সরকারগুলো ক্ষমতায় এসেছে তারা সকলেই গণ অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনা পরিপন্থী ভাবে দেশ পরিচালনা করেছে এবং এখানে ২৪-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের যে চেতনা, সেটাও আমাদের ব্যাহত হতে চলেছে। কাজেই আজকে শহীদ আসাদের যে স্মৃতি, তার প্রতি সম্মান জানিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি এই দেশের নিপীড়িত, নির্যাতিত কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য আজীবন তিনি লড়াই সংগ্রাম করেছেন। এই মানুষের মুক্তির জন্য তিনি তার জীবনকে তিনি উৎসর্গ করেছেন। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীরুত্তমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দর্শক, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। জিয়া রহমানের উত্তরসূরি, বেগম খালেদা জিয়ার উত্তরসূরি জনাব তারেক রহমান দীর্ঘ ১৭ বছর বিদেশি নির্বাসিত থেকে আমাদের সংগঠিত করেছেন এবং আমরা স্বৈরাচারী আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছি। সেই সংগ্রামে তিনি দিক নির্দেশনা দিয়েছেন এবং সর্বশেষ ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা এদেশ থেকে স্বৈরাচার দূর করেছি জনাব তারেক রহমানের নেতৃত্বে। সেই ধারাবাহিকতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সর্বশেষ জনাব তারেক রহমান, তার মাধ্যমে আমি বিশ্বাস করি বাংলাদেশে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনব, যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। এবং দ্বিতীয়ত, আমি এটাও বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে কথাটি বলতেন, উৎপাদনের রাজনীতি। আমরা আজকে অনেকে উন্নয়নের কথা বলি, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বক্তব্য ছিল উৎপাদনের রাজনীতি। অর্থাৎ আমরা নিজেরা উৎপাদন করব দেশের ভেতরে এবং সেই উৎপাদনের ফলশ্রুতিতে একদিকে উন্নয়ন যেমন হবে, ঠিক পাশাপাশি সেই উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি মানুষের কর্মসংস্থান হবে এবং সেই বিষয়ে লক্ষ্য রেখেই কিন্তু তিনি উৎপাদন শব্দটি ব্যবহার করতেন। যে আজকে শহীদ প্রেসিডেন্টের প্রদর্শিত সেই পথ অনুসরণ করে আমরা আগামীতে জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ আমরা করে তুলব, এই প্রত্যয় আমাদের আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জীবনের আরো দু একটি কথা এখানে উল্লেখ করতে হয়, না হলে হয়তো আমার বক্তব্য অসম্পূর্ণ থাকবে। আমি ইতিহাসে একটু পেছনে ফিরে যাব। তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, মুক্তিযুদ্ধের সম্মুখ সমরে যুদ্ধ করেছিলেন, যুদ্ধে জয়লাভ করেছিলেন এবং যার ফলশ্রুতিতে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের সর্বোচ্চ উপাধি বীরুত্তম উপাধি তাকে দিয়েছিল। কিন্তু আমি ফিরে যাচ্ছি ১৯৬৫ সালে, খেমখারান সেক্টর, সেখানে শহীদ জিয়া রহমান তখন তরুণ একজন সামরিক একজন অফিসার,
তিনি সেই যুদ্ধে তিনি বীরত্বের সঙ্গে তৎকালীন দেশকে তিনি রক্ষা করে তার দেশপ্রেমের যে উদাহরণ দিয়েছিলেন, সেটাই পরবর্তীকালে তাকে স্বাধীন বাংলাদেশ সৃষ্টির পথে অনুপ্রাণিত করেছিল। এই কথাটি আমি এখানে উল্লেখ করতে চাই, কেন আমি বিশ্বাস করি তার জীবনের প্রতিটি মুহূর্ত তিনি বাংলাদেশকে ভালোবেসেছিলেন এবং একটি স্বাধীন দেশ। আমরা শুনেছি সেই সময়ে 60-এর দশকের শেষ দিকে তিনি যখন করাচিতে তিনি কর্মরত ছিলেন, তখন মাঝে মাঝে আমাদের তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে তার পরিচিতরা যখন তার কাছে করাচিতে যেতেন, তিনি তখন সামরিক বাহিনীতে ছিলেন, তা সত্ত্বেও যখন তার সঙ্গে সাক্ষাৎ করতেন, তাদের সঙ্গে আলোচনায় তিনি যে বিষয়টি নিয়ে আলোচনা করতেন সেটা হচ্ছে তৎকালীন পূর্ব পাকিস্তানের যে বঞ্চনা পাকিস্তান আমলে, কিভাবে দেশমাতৃকার তৎকালীন পূর্ব পাকিস্তান সেই দেশের মানুষের কল্যাণ কিভাবে করা যায়, সেই বিষয়গুলো কিন্তু 1965 সালের পরে তিনি আলোচনা করেছেন। আমরা তার চাক্ষুষ প্রমাণ পেয়েছি। কাজে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে দূরদৃষ্টি, তার এই দেশের প্রতি যে ভালোবাসা, এবং আপনারা জানেন বাংলাদেশ সৃষ্টির পরে তার যে অনবদ্য যে ধারণা, যেটা বাংলাদেশি জাতীয়তাবাদ, যে বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সব মানুষকে ঐক্যবদ্ধ করে যে ধারণাটি দিয়েছিলেন, সেই বাংলাদেশি জাতীয়বাদ নিয়ে কিন্তু আজও আমরা সামনের দিকে এগিয়ে চলছি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুইন খানের বক্তব্যের অংশবিশেষ দেখছিলেন। দেশের বিভিন্ন জেলায় তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের দাপট। শৈত্যপ্রবাহের কোল ঘেঁষে ওঠানামা করছে তাপমাত্রা। এতে যেমন অসুস্থ হচ্ছে শিশু ও বয়স্করা, তেমনি বিপাকে পড়েছে নানান শ্রেণী পেশার মানুষ। এর মধ্যে পঞ্চগড়ে সপ্তাহ জুড়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। 9.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। দিনাজপুর 10.3 ডিগ্রি সেলসিয়াস এবং কুড়িগ্রামে তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের প্রকোপ। রেকর্ড করা হয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অন্যদিকে পাবনার ঈশ্বরদীতে বিরাজ করছে 11.8 ডিগ্রি সেলসিয়াস। আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ায় কারাগার থেকে পালিয়ে গেছে প্রায় 1500 কয়েদি। কয়েদিরা দেশটির শাব্বাদি কারাগার থেকে পালিয়ে যায়। কুর্দি নিয়ন্ত্রণাধীন শহরটিতে ISIS গোষ্ঠীর সদস্যরা বন্দী ছিলেন। কুর্দি গোষ্ঠী SDF জানায়, সাব্বাদিতে সিরিয়ার সেনাবাহিনী অভিযান চালানোর পর কয়েদিরা পালিয়ে যায়। এর আগে সিরিয়ার সেনাবাহিনী জানায় IS যোদ্ধারা কারাগার থেকে পালিয়ে গেছেন, তবে সে সময় ঠিক কতজন পালিয়েছে তা স্পষ্ট করা হয়নি। সিরীয় সেনাবাহিনীর দাবি, কুর্দি SDF-ই তাদের পালিয়ে যেতে সহায়তা করেছে। গত কয়েকদিন ধরে কুর্দি নিয়ন্ত্রণাধীন অঞ্চল ও শহরে অভিযান চালাচ্ছে সিরীয় সেনাবাহিনী। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।